প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন রাজনীতি.com-এর সম্পাদক সিনিয়র সাংবাদিক শরীফুজ্জামান পিন্টু। কেমন আছেন? জি, ভালো আছি, ধন্যবাদ। আমাকে পত্রপত্রিকা জুড়ে মানে এসএসসি পরীক্ষার রেজাল্টের খবর আছে, তো আপনাকে পেয়ে ভালো লাগলো যে আজকে আমরা একটু আপনাকে নিয়ে কথা বলবো। রেজাল্ট কেমন হলো একটু শিরোনাম পড়ে শোনাই। জি প্লিজ। প্রথম আলো, 3 কারণে এসএসসির ফলাফল বিশ্লেষণ। শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি। 4 উপদেষ্টার সঙ্গে বৈঠক। 35% পাল্টা শুল্ক নিয়ে উদ্বেগ জানালেন ব্যবসায়ীরা। বাংলাদেশ প্রতিদিন, হাসিনাকে দিয়েই বিচার শুরু, এগুচ্ছে ভোট প্রস্তুতি ও সংলাপ। প্রথম আলোর বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি। দৈনিক যুগান্তর, রাজসাক্ষী বড় ফ্যাক্টর, জুলাই গণহত্যার মাস্টার মাইন্ড হাসিনার বিচার শুরু। এসএসসি ও সমমান পরীক্ষায় ফল 15 বছরের সর্বনিম্ন, সব বোর্ডে গণিতে ফল বিপর্যয়। মানব জমিন, রাজসাক্ষী মামুন, হাসিনার বিচার শুরুর আদেশ। এসএসসিতে কমল পাশের হার। কালের কণ্ঠের শিরোনাম, ভোরের ট্রেনে ওঠার তোড়জোড়, হাসিনার বিচার শুরু, দোষ স্বীকার মামুনের, হতে চান রাজসাক্ষী। দৈনিক সমকাল, জনসমক্ষে বীভৎস নৃশংসতা, খাতা দেখার উদারনীতি বন্ধ করা এমন ফল, 15 বছরে সবচেয়ে কম পাশ এবার। কালবেলা শিরোনাম, পুরনো রোগে নতুন ভয়, নারী কর্মকর্তাদের 60 ডাকার প্রটোকল বাতিল। আমার দেশ, রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন, মাধ্যমিকে এবার পাশের বন্যায় লাগাম। দৈনিক জনকণ্ঠ, এসএসসিতে ফল বিপর্যয়। ইনকেলাব, বিএনপি আলেমদের থেকে বিচ্ছিন্ন, নির্বাচনমুখী হয়ে উঠছে দেশের রাজনীতি। খবরের কাগজ, বিভ্রান্তি দূর করতেই নির্বাচনের প্রস্তুতির ঘোষণা, রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন। দৈনিক রূপালী বাংলাদেশ, হাসিনা কামালের বিচার শুরু, মামুন রাজসাক্ষী। এসএসসির ফলে এবার উল্টো চিত্র, মূল্যায়নে কড়াকড়ি আর বিপর্যয়ে তলানিতে ফল। সময়ের আলো, 15 বছরের সর্বনিম্ন পাস। দৈনিক করতোয়া, এসএসসিতে ফিরল প্রকৃত ফল। আপনাকে শুরুতেই বলেছিলাম যে আজকে বিশেষ একটি কারণে আপনাকে ডাকা এবং আমন্ত্রণ জানানো। আপনি দীর্ঘটা সময় সাংবাদিকতার শিক্ষা বিটে কাজ করলেন, সেই প্রথম আলো থেকে শুরু করে এখন রাজনীতি.com-এর সম্পাদক হিসেবে কাজ করছেন। এই যে বলা হচ্ছে 15 বছরে মানে সবচেয়ে ফল বিপর্যয় এবং এসএসসিতে ফল খারাপ, এটা কি খারাপ রেজাল্ট? প্রথম কথা হলো, এটা খারাপ মানে হচ্ছে আপনি দেখবেন যে সব জায়গায় একটা শব্দ আছে, বিপর্যয়। বিপর্যয়, হ্যাঁ। এবং এই বিপর্যয় যে পরীক্ষা পদ্ধতি 6 লাখ ছেলে মেয়েকে ফেল করায়, এবং সেটা নিয়ে আসলে আত্মতৃপ্তির কিছু নেই। কারণ আমার এই শিক্ষা ব্যবস্থাটা এমনই, যেখানে 6 লাখ ছেলে মেয়ে ফেল করছে। এখন আপনি চিন্তা করেন, এই 6 লাখ ছেলে মেয়ে 10 বছর পড়াশোনা করেছে, তাদের পেছনে অভিভাবকরা কত টাকা খরচ করেছে, তাদের সময় 10 বছর, তাদের শিক্ষা জীবন, তারপরে এসে মাধ্যমিকে 6 লাখ ছেলে মেয়ের ফেল করা, এই ব্যর্থতাটা কার? এই পরিবারগুলোর অবস্থা কি? এই ব্যর্থতাটা কি আমি শুধু এই ছেলে বা মেয়েটির বলবো? এই ব্যর্থতা আমার রাষ্ট্র, সরকার, শিক্ষা কর্তৃপক্ষ, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, এবং তারপরে বলবো যে আমার প্রিয় শিক্ষার্থী, তাদের দায় যদি বলেন। এখন আমরা একটা কথা দেখবেন যে সব নিউজে আছে 15 বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল, অর্থাৎ এর মধ্যে একটা রাজনৈতিক গন্ধও কিন্তু আছে। যে আমরা বলছি যে তার মানে হলো আগে যে সরকার ছিল সেই সময় অনেক বেশি ছিল পাশের হার এবং এখন কম। তো সেটা হয়তো বা ঠিক, অনেকাংশেই ঠিক আমরা বলবো, কারণ আগে যেটা ছিল এক ধরনের গ্রেস নম্বর দেওয়ার একটা বিধান ছিল, বাট
একটা আলোচনা খুবই সহানুভূতি নাম্বার ছিল যে না ঠিক আছে একটু বাড়িয়ে দিলাম, হয়তো 5 কমন গ্রেস দিলাম, তাতে একটা পাশের হার, এটা ছিল। কিন্তু শিক্ষা কর্তৃপক্ষের বক্তব্যে আমি কিছুটা বিস্মিত এবং আহত হয়েছি যে তারা বলেছেন যে ধরেন যে 79 পেয়েছে তাকে 80 দেওয়া হয়নি, যে 32 পেয়েছে তাকে 33 দেওয়া হয়নি। আসলে এটা তো দেওয়ার সুযোগই নেই। এখন শিক্ষা কর্তৃপক্ষে যারা আছেন তারা যদি এই কথা বলেন, কারণ এখনকার যে সিস্টেম, এটা হয়তো আপনাদের সময় বা আমাদের সময়ও এটা সম্ভব ছিল বা তার আগেও, যে 79 কেউ পেয়েছে তাকে 80 দিয়ে লেটার নম্বর দিয়ে দেওয়া, 32 পেলে 33 দেওয়া। এখন কিন্তু এটা সম্ভব না, কারণ এখন হলো 3টা, যেমন যে বিজ্ঞানের ছাত্র তাকে সাবজেক্টিভ, অবজেক্টিভ, প্র্যাকটিক্যাল 3টা নাম্বার 3 জায়গা থেকে এসে যন্ত্র এই নম্বরটা সমন্বয় করে। অতএব ওই শিক্ষকের পক্ষে যে শিক্ষক প্র্যাকটিক্যালের নম্বর দিলেন, যে শিক্ষক সাবজেক্টিভের নাম্বার দিলেন এবং যে যন্ত্র অবজেক্টিভের নাম্বার দিলেন, এই 3টা নাম্বার কিন্তু 3 জায়গায় আছে, যন্ত্র এনে জোড়া দিয়ে দিল। অতএব কেউ 79 পেলে 80 দেয়নি, এই কথা যে সরকারের বা শিক্ষা কর্তৃপক্ষ বলছে, এটা একটা খুব অন্যায় এবং অযৌক্তিক বক্তব্য। আমি বলবো যে শিক্ষা কর্তৃপক্ষের উচিত এই বক্তব্য প্রত্যাহার করা, কারণ এটা কোনো সুযোগই নাই, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। 2 নম্বর হলো, ঠিক আছে আগে ফুলিয়ে ফাঁপিয়ে নাম্বার দেওয়া হচ্ছে, এই কথা বলার মাধ্যমে যখন শিক্ষা কর্তৃপক্ষ এই কথা বলেন তখন 2টা জিনিস কিন্তু এখানে এসে যায়। তার মানে কি, আগে যারা পাশ করেছেন তাদের প্রতি আপনি এক ধরনের অবিচার করছেন, তাদেরকে বলছেন যে তুমি ওই ফুলিয়া ফাঁপিয়ে পাশ করছো, অতএব তাকে আপনি অবমূল্যায়ন করছেন, এবং এটাও কিন্তু এক ধরনের বৈষম্যের কথা, তাকে আপনি ঠেলে দিলেন যে তোমার সময় তুমি যখন পাশ করছো তখন নম্বর ন্যায্যভাবে দেওয়া হয়নি, সহানুভূতি নাম্বার দিয়েছি। আবার এখন দেখেন যারা পাশ করলো তারাও কিন্তু বৈষম্যের শিকার হলো, কারণ আপনি কিন্তু আগামী বছর এই সরকার থাকবে না, এই প্রশাসন হয়তোবা থাকবে না, তো নতুন রাজনৈতিক সরকার এসে যদি আবার সহানুভূতির নাম্বার দেওয়া শুরু করে তাহলে কি হলো, ভিকটিম হলো কারা? এই 6 লাখ ছেলে মেয়ে কিন্তু ভিকটিম হলো। তারা যারা পাশ করে গেছে তাদের মধ্যেও এক ধরনের বৈষম্য, যারা ফেল করলো তাদের মধ্যেও এক ধরনের বৈষম্য তৈরি হলো। আবার যারা আসবে ভবিষ্যতে তাদেরকেও যদি আপনি বাড়তি সুবিধা দেন তারাও কিন্তু এক ধরনের পরিস্থিতি সৃষ্টি করবে। তাহলে করণীয়টা কি? যেমন ধরেন আপনি আমি শিক্ষাবিদে কাজ করবার কারণে আমরা সব সময় আমার মানে সাংবাদিকতা জীবনে ইত্তেফাকে যতদিন আমি কাজ করেছি, ইংরেজি অঙ্কতে আমাদের ছেলেমেয়েরা ভালো করে না এই কথা লিখতে মানে এটা অভ্যাস হয়ে গেছে। এবারও তো তাই গণিতে, ইংরেজিতে, পদার্থবিজ্ঞানে কম বেশি ফেল বেশি। এখন দেখেন এবার কি হলো, এবার আপনি বলছেন যে এবার উদারভাবে খাতা দেওয়া হয়নি, যে যা প্রাপ্য সেই তাই পেয়েছে, কিন্তু আপনি করলেনটা কি? শিক্ষা কর্তৃপক্ষ কি করলেন দেখেন, ঢাকা বোর্ডের কথাই বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, 3টা প্রশ্নই কঠিন হয়েছে, 3টাই কঠিন হয়েছে, এটা সবাই স্বীকার করে, শিক্ষক যারা পরীক্ষার্থী স্বীকার করে। তা এখন প্রশ্ন কঠিন করে আপনি বললেন যে আমি একদম যে যা প্রাপ্য তাকে দিয়েছি, এই অন্যায়টা শিক্ষার্থীদের সঙ্গে কেন করা হলো? এটা হলো আমার প্রশ্ন। এটা শুধু আমি ঢাকা বোর্ডের কথা বললাম, অন্যান্য বোর্ডেও 2-1টা সাবজেক্টে এরকম খারাপ হয়েছে 10 নিয়েছে, এবং এর ফলে দেখেন ঢাকা বোর্ডে কিন্তু এই ফিজিক্স, কেমিস্ট্রি এবং জেনারেল ম্যাথেই সবচেয়ে খারাপ নম্বর পেয়েছে। আপনি যদি অ্যানালাইসিস করে আমি দেখলাম যে এখানে, এবং অন্যান্য বোর্ডে যেটা হয়েছে গণিত এবং ইংরেজি, আপনি যেটা বললেন আমরা তো সারা জীবন ধরে ওটাই লিখি, গণিত এবং ইংরেজির কারণেই রেজাল্ট খারাপ হয়। তো এই জায়গাগুলোতে এই আলোচনা অনেক দীর্ঘ আলোচনা, আমাদের গণিতের শিক্ষক নাই, আমাদের ইংরেজির শিক্ষক নাই, সেই একই কথা, এবং আমাদের ছেলেমেয়েরা খারাপ করে এই 2টা ইয়েতে আমরা মনোযোগী হয় না। আমরা সবসময় বলি এই প্রকল্প করলাম, এই প্রশিক্ষণ করলাম মাস্টার, কিন্তু কাজ যে কিছুই হয়নি এটার প্রমাণ আর একটা। আর এই ছেলে মেয়েদের কথা একটু আলাদাভাবে আমার কাছে খুব আমি মর্মাহত, কারণ এরা কিন্তু নানাভাবে সাফার করছে এই ছেলে মেয়েগুলো। ধরেন করোনার কারণে এই ছেলে মেয়েগুলোর প্রায় 2 বছর তাদের লেখাপড়া হয়নি, প্রায় 2 বছর, এবং মাঝখানে দেখেন একটা 2 বছর 10 বছরের গণতান্ত্রিক আন্দোলনটা আমাদের সেই আন্দোলনের ক্ষেত্রেও একটা, এবং এই আন্দোলনের ক্ষেত্রে যে অস্থিরতা ছিল, একটা লম্বা সময় ধরে একটা অস্থির অবস্থা গেছে, অনেক পরিবারের অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক পরিবার ডিসলোকেশন হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়তো আমরা এইভাবে বুঝছি না, জানছি না, কিন্তু এটা তো ঘটেছে। তো এই অস্থিরতার মধ্যে, এবং দেখেন 2বার পরীক্ষা কিন্তু পেছানো হয়েছিল, পরীক্ষা শুরু 3-4 দিন বা 1 সপ্তাহের মধ্যে ছেলেমেয়েরা আবার আন্দোলন করছিল পরীক্ষা পেছানোর জন্য। অর্থাৎ তাদের প্রস্তুতিটা খুবই খারাপ ছিল, তারা একটা খুব খারাপ সময় পার করে আসছে এই ছেলেমেয়েগুলো। তো তাদের বেলায় এসে আমি বললাম যে আমি খুব শক্ত হলাম, হ্যাঁ, এবং পাবলিকলি বললাম
এটা এই ক্রেডিট আমি আসলে খুব আমি অবশ্যই গ্রেস নম্বর দেওয়া হোক সেটা চাই না, কিন্তু আপনি যখন প্রশ্নপত্র কঠিন করবেন তখন আমি অবশ্যই চাইবো যে পড়াবেনও কঠিন। আর আমাদের দেশের লেখাপড়ার যে অবস্থাটা আপনি দেখেন যে কি কত শিক্ষা প্রতিষ্ঠানে জিরো পাস, এই প্রসঙ্গে আসতে চাই 134 স্কুলে সবাই ফেল করেছে। তো আপনি এই প্রতিষ্ঠানগুলোর অবস্থা চিন্তা করেন, এটা তো সবাই ফেল করেছে। আর আপনি যদি 5%, 10%, 15% দেখেন সেই সংখ্যা হয়ে যাবে হাজারেরও বেশি তখন। হ্যাঁ, তো তার মানে কি আমার ক্লাসরুম এডুকেশন বলে কিছু নেই। হ্যাঁ, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে মফস্বলে, এবং এই যে 6 লাখ ছেলে মেয়ের মধ্যে আপনি যদি খোঁজ নেন বেশিরভাগই কিন্তু আমাদের কৃষক, শ্রমিক, শ্রমজীবী পরিবারের সন্তান, এবং তারা 10 বছর ধরে তার মা কিভাবে কাজ করে, তার বাবা শ্রম বিক্রি করে এই ছেলে মেয়ের পেছনে টাকা ইনভেস্ট করে, এটা তো এক ধরনের ইনভেস্টমেন্ট। তার রক্ত ঘাম ইনভেস্ট করে সে এখন পাস করতে পারলো না, এবং এর দায় আমি অবশ্যই দেব আমাদের শিক্ষা কর্তৃপক্ষ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, তাদেরই দায়। দেখা যাক এই আলোচনাগুলো কিভাবে আসে। যেমন নিউজে আছে, সংবাদে আছে এরকম যে অভ্যাগত গতিতে এবারও মেয়েরাই সবচেয়ে ফল ভালো করেছে। তো ছেলেদের অবস্থা কেন দুর্বল হচ্ছে? ছেলেদের একটা হলো যে এটা আমাদের মানে সামাজিক বিচারে এটা বলবো যে একটা ভালো দিক যে মেয়েরা এগিয়ে আসছে, এটা খুবই ভালো একটা দিক, এবং এটা বেশ গত কয়েক বছর ধরে এই ট্রেন্ডটা তৈরি হয়েছে। এবং প্রাথমিকে দেখবেন যে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা একটু বেশি, মাধ্যমিকে প্রায় একই রকম, ইউনিভার্সিটি লেভেলে, এটা ভালো দিক। ছেলেদের বেলা যেটা হয় অনেক ক্ষেত্রে বিশেষ করে মফস্বলে বা মানে দরিদ্র এলাকায়, সেখানে ছেলেদের লেখাপড়া, ছেলেরা একটু বড় হলে তাদের লেখাপড়ার প্রতি অনেকের মনোযোগ একটু কমে যায়। আবার আরেকটা আছে যে তারা কাজে, অনেক সময় গার্জিয়ানরা তাদেরকে কাজে ইনভলভ করে, আয় উপার্জন কিভাবে চলতে পারে না। মেয়েদের বেলায় এখন কিন্তু একটা সামাজিক দৃষ্টিভঙ্গিরও একটা পাল্টে গেছে, এবং মেয়েদের যে সরকারি যে সুযোগ সুবিধা, উপবৃত্তি বিশেষ করে, এটা দীর্ঘদিনের বা 90-এর দশক থেকে শুরু হয়েছে, যেটা আস্তে আস্তে কিন্তু বেড়েছে। এবং আমাদের সরকার প্রধান যারা ছিলেন এর আগে, তারা নারী হওয়ার কারণেই হয়তো বা নারী শিক্ষার প্রতিও তাদের একটা স্পেশাল ফোকাস থাকতে পারে, এবং সেটা থাকা অযৌক্তিক না। যেখান থেকে আমাদের মেয়েরা এগিয়ে এসেছে, এটা মানে গ্লোবালিও আমরা এখন বলতে পারি যে আমাদের মেয়েদের শিক্ষার হার বেশি, আমাদের কিন্তু এখন না, এটা ঠিক আছে, মেয়েদের শিক্ষার হার, এটা তো আমরা চাই যে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেব, সেটা সব। কিন্তু ছেলেরা যদি অভ্যাগত গতিতে পিছিয়ে যায় মেধার জায়গা থেকে, সেটা তো একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়ায়। আর একটা ব্যাপার যেটা দাঁড়ায় যে সবকিছু মিলে আপনার সময় আমার সময়, এক সময় স্কুল ইন্সপেক্টর বলে একটা শব্দ আছে। আমরা যখন পড়াশোনা করতাম তখন সবাই বলতো আজকে কিন্তু স্কুল ইন্সপেক্টর আসবে, সবাই ধোপদুরস্ত পোশাক পরে ভীত হয়ে যায়, তো স্কুলটা সাজানো হতো সবকিছু। এখন কি আছে? এখন যেটা আছে সেটা নাম কওয়াস্তে, এটা সম্ভব না। কারণ আপনার যে কয়জন ইন্সপেক্টর, এখন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে অনেক, অনেক। আর আমাদের একটা আগে যেটা ছিল না, এখন সেটা অনেক বেড়েছে। এখন তো শিক্ষায় দুর্নীতির মাত্রাটা অনেক বেড়েছে। যেমন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের নাম বললেই আপনি বুঝতে পারেন যে এটা চিত্রটা কি এবং তারা কিভাবে রিপোর্ট দেয়। এটা আমি আর বিস্তারিত না বলি। আমরা একটু, আপনি রাজনীতি.com নিয়ে কাজ করছেন, আমরা একটু রাজনীতিতে আসি। শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি, এটা কি বলা যায় যে মানে আমি বলতে পারি যে এ ধরনের মানুষ রাজসাক্ষী হলেও তাকে করা উচিত না। যিনি পুলিশ প্রশাসনের ডিসিপ্লিন ফোর্সের সর্বোচ্চ ব্যক্তি ছিলেন, তিনি এখন নিজে বাঁচার জন্য যত রকম অপকর্ম তার সময় হয়েছে এবং পুলিশ করেছে, সেটা কে আড়াল করে জায়েজ করে এখন নিজে বাঁচবো বলে সবকিছু খারাপ, নিচে বাঁচার জন্য না, এটা তো আর কিছুই না। যেমন উনি ওখানে বোধহয় বলেছেন, মানবতা বিরোধী অপরাধের প্রথম কোন মামলায় শেখ হাসিনার 3 জনের বিরুদ্ধে ওপেনিং স্টেটমেন্ট দিয়েছেন তিনি, এবং উনি বলছেন আই ফিল গিলটি। হ্যাঁ, এখন উনি এটা বলছেন নিজে বাঁচার জন্য, সেটা উচিত। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ বলি। আমার একটা কাভার করার সুযোগ হয়েছে খুলনা এরশাদ শিকদারের এই ঘটনাটা। আমি 1 বছর খুলনা থেকে সেই আলোচিত, তো সেখানেও একই এই অবস্থা। আমার হঠাৎ করে এটা দেখে মনে হচ্ছিল নুরে আলম, তার বডিগার্ড, সার্বক্ষণিক সব কিলিং এর সঙ্গে তার ইনভলভমেন্ট ছিল।
তো যখন এরশাদ শিকদারকে যখন ফাঁসি দিতে হবে, মানে সাজা দিতে হবে, তখন নূরে আলমকে ম্যানেজ করা হলো এবং তাকে বলা হলো রাজসাক্ষী করা হবে। এবং নূরে আলমকে কিন্তু এরশাদ শিকদারের সবগুলো মামলায় 23টা মামলা সবগুলোতে খালাস দেওয়া হলো, বাট সে কিন্তু অন্য মামলায় কিন্তু তাকে সাজা ভোগ করতে হয়েছে। তো এখানেও মানবতা বিরোধী মামলায় যদি উনি রাজসাক্ষী হয়ে মুক্তি পান, তার মানে এই না যে আর কেউ অন্য কোনো মামলা তার বিরুদ্ধে করবেন না এবং উনি মুক্তি পেয়ে যাবেন সারা জীবন। এটা আমার মনে হয় না, ভাবার কোনো প্রচলিত আইনের মধ্যে আমি এটা দেখি না। বাট এই যে ইম্পর্টেন্ট মামলা, যে মামলাটা দ্রুত গতিতে আগাচ্ছে এবং এটা ধারণা করা যায় যে এটা একটা পানিশমেন্ট হয়ে যাবে খুব শীঘ্রই, তো সেই জায়গা থেকে উনি হয়তো মুক্তি পেলেন, কিন্তু ভবিষ্যতে উনি মুক্তি পাবেন এটা আমি বিশ্বাস করি না। প্রচলিত যে সময় এবং পরিস্থিতি কি বলে সেই জায়গায় আমাদের অপেক্ষা করতে হবে। মার্কিন শুল্ক নিয়ে এখন অনেক আমরা চিন্তা ভাবনায় আছি, গত 3 দিন ধরে, আজকে বোধহয় দ্বিতীয় দিন গেল। কি মনে হয় আপনার, আসলে আদৌ কি কোনো? এটা খুবই উদ্বেগজনক একটা অবস্থা। একটা তো মনে হয় যে ধরেন আমরা যদি ছাড় পাইও পুরোপুরি ছাড় পাবো না, হয়তো সামান্য কিছুটা ছাড় হতেও পারে এই নেগোসিয়েশনের ফলে। আমাদের ব্যবসায়ীরা আসলে খুবই উদ্বেগজনক একটা অবস্থার মধ্যে আছেন এবং কালকেও একটা মিটিং ছিল, তারা খুবই উদ্বিগ্ন যে 35% ট্যারিফ। এখানে যেটা ওরা বলছে শুল্ক নিয়ে উদ্বেগ জানালেন ব্যবসায়ীরা, 4 উপদেষ্টার সঙ্গে বৈঠক, স্বাভাবিক তারাও বৈঠক করেছেন এবং তাদের আরেকটা কনসার্ন আছে। তারা বলছেন এই নেগোসিয়েশনে তাদেরও প্রতিনিধি থাকা উচিত ছিল, কারণ তারাই তো সরাসরি এফেক্টেড এই সিদ্ধান্তের ফলে। তো এটা যদি থাকে, এটা মানে মরার উপর খাড়ার ঘা মতো একটা অবস্থা আমাদের জন্য, আমাদের অর্থনীতি, আমাদের এক্সপোর্ট, আমাদের পোশাক শিল্প, আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য এটা একটা চরম একটা প্রতিকূল অবস্থা তৈরি করবে। আপনি প্রতিকূল অবস্থার কথা বললেন, আজকে সমকালে যে একটি রিপোর্ট হয়েছে, আমি অনুষ্ঠান শুরুর আগে আপনার সাথে কথা বলছিলাম, জনসমক্ষে বিভৎস নৃশংসতা। এখানে যদি আমরা বুধবার সন্ধ্যা 6টা পুরানা ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের 3 নম্বর ফটক, সামনে লোকজনের জটলা, পাশ দিয়ে চলছে যানবাহন, এক ব্যক্তির প্রায় বস্ত্রহীন রক্তাক্ত দেহ ফটকের ভেতর টেনে বের করছে 2 যুবক। কালো প্যান্ট পরা খালি গায়ের এই তরুণ তার গালে চড় মারছে, কালো গেঞ্জি পরা আরেকজনে সেই ব্যক্তির বুকের উপর লাফাচ্ছে, কিছুক্ষণ পর আরেকজনে সে একই কাজ করছে, এক পর্যায়ে আরেকজনে সে তার মাথায় লাথি মারে। কি নৃশংসতা! মানুষ দেখছে, ছবিতে দেখা যাচ্ছে চারিপাশে মানুষ দাঁড়িয়ে দেখছে। এটা তো এই যে মব কালচার যেটা আমাদের, এটা আরেকটা মব কালচার যেটা শুরু হয়েছে, এটা তো আসলে সরকার বারবার, আমার মনে হয় যে এই সরকারের পক্ষ থেকে অন্তত 10 বার যদি বলা হয়েছে যে আমরা আরো কঠোর হব, আরো সতর্ক হব, হয়তো ঘটনার পর ধরা পড়ছে, কিন্তু জিনিসটা থামছে না। এর মানে কি, এই যে সামাজিক অস্থিরতা যেটা শুরু হয়েছে এবং এই নৃশংসতা, বিভৎসতা, পৈশাচিকতা, এটা কিন্তু চলতেই আছে এবং এটার একটা অন্য দিক আছে। এটা হলো স্বার্থ সিদ্ধির কারণে। আমি জাস্ট আপনাকে পরশুদিন রাতের একটা ঘটনা বলি। মা ছেলের বিরুদ্ধে 14টা মামলা চলছে এই কাকরাইলে একটা ঘটনা নিয়ে। তো ছেলে কি করলো, কিছু তথাকথিত বৈষম্য বিরোধী, আসলে তারা কিনে আমি জানি না, তাদেরকে নিয়ে একটা মব তৈরি করলো এবং মাকে অ্যারেস্ট করালো। অ্যারেস্ট করে মা এখন জেলে। এটা বোধহয় একটা কার হাউজের মালিক, উনি মারা গেছেন, আনোয়ার সাহেব, খুব নাম করা মানুষ। তার ওয়াইফ এখন কিন্তু জেলে এবং তাকে মব তৈরি করে তার ছেলে তাকে জেলে পড়ে। আপনি এটা কি বলবেন? এবং 14টা মামলা মা ছেলের মধ্যে চলছে এবং মা ছেলে, এটা তো সম্পর্কের জায়গাটা কোন জায়গায়, এবং সম্পদ, মূল কারণ হলো সম্পদ, একেবারে শেষের দিকে। তো এরকম কিন্তু সারা দেশে এই ব্যক্তি কেন্দ্রিক ঘটনাগুলো, এর মধ্যে কিন্তু কোনো রাজনীতি যে বলছেন সেটা না। এবং এখন কিছু লোকজন হায়ার করাও কিন্তু সহজ, মব করার জন্য এখন পাওয়া যাচ্ছে। তো এটা খুবই দুর্ভাগ্যজনক, দুঃখজনক। এটাকে ঠেকাতে না পারলে মানে এটা আমরা যে কোথায় যাচ্ছি, এটা একটা মানে অকল্পনীয় একটা ব্যাপার। একেবারে ছোট্ট করে জানতে চাই, খেলায় এত বিপর্যয় হচ্ছে কেন? কালকে টি-20-তে যে অবস্থা হলো, এটা আসলে আমাদের তো একটা, আমাদের টিম একটা আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। আসলে গত 2 বছর ধরে কম বেশি এই অবস্থা চলছে। আমাদের ব্যবস্থাপনায় ত্রুটি আছে, এটা নিঃসন্দেহ, এবং কোনো কনসিস্টেন্সি নাই। এটা ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটা করতে চাইলাম, আমাদের খেলা ক্রিকেট, আমরা কি এতটাই দুর্বল? ক্রিকেটে কি হচ্ছে এই বিষয়টি বোধ করি আলোচনায় আসা দরকার। টি-20-তে যেভাবে হারলাম গতকাল প্রথম ম্যাচে, এটাও কি কাঙ্ক্ষিত? ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় কথা হবে। খোদা হাফেজ।